টপিক সরল দোলগতির অ্যাপ্লিকেশন বা কিছু সিস্টেম, যে সিস্টেমগুলো সরল দোলগতির উপর ভিত্তি করে চলে বা তাদের প্রধান কার্যনীতি সরল দোলগতি হয়। তাহলে অ্যাপ্লিকেশন অফ সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি সম্পন্ন কিছু সিস্টেমের এক্সাম্পল। তা কি কি অ্যাপ্লিকেশন বা উদাহরণ আমরা পড়ব, সিস্টেমগুলো সম্পর্কে আমরা পড়ব, সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে সরল দোলক, যেটি আজকের প্রধান পাঠ্য বিষয়, ইংলিশে সিম্পল পেন্ডুলাম। আচ্ছা, 2 নম্বর অ্যাপ্লিকেশন বা সিস্টেম, সেটি হলো উলম্ব স্থিতিস্থাপক স্প্রিং। উলম্ব স্থিতিস্থাপক স্প্রিং, ইংলিশে অসিলেশন অফ ভার্টিক্যাল ইলাস্টিক স্প্রিং। ভার্টিক্যাল ইলাস্টিক স্প্রিং। 3 নাম্বার হলো অনুভূমিক স্থিতিস্থাপক স্প্রিং, মানে একটি স্প্রিংকে অনুভূমিকভাবে মুভ করা হচ্ছে, তার সাথে একটি মাস বা ভর যোগ করে, তখন সেই স্প্রিং এর যে গতিটা হয় সেই গতিটা কিরকম হবে এবং তার প্রিন্সিপাল কি হবে, বেসিক সেইটা। বা হরাইজন্টাল ইলাস্টিক স্প্রিং এর অসিলেশনটা কিরকম হবে সেটা। 4 নাম্বার সিস্টেম, সেই সিস্টেমটা ইউ নলে রাখা তরলের দোলন। ইউ নলে রাখা তরলের দোলন, অর্থাৎ একটি ইউ নলে যদি একটি তরল রাখা হয়, সেই ইউ নলে রাখা তরলটিকে যদি উপর নিচে করা হয়, তাহলে তার মধ্যে যে কম্পন লক্ষ্য করা যাবে সেই কম্পনটার প্রকারভেদ। তাহলে এর ইংলিশ ভার্সন অসিলেশন of a liquid in a tube. ওকে, 5 নাম্বার উদাহরণ বা অ্যাপ্লিকেশন, সেটি হলো চোঙে আবদ্ধ গ্যাসের সাহায্যে পিস্টনের দোলন। চোঙে আবদ্ধ গ্যাসের সাহায্যে পিস্টনের দোলন, বা অসিলেশন অফ এ পিস্টন উইথ দ্য হেল্প অফ এ গ্যাস এনক্লোজড ইন এ সিলিন্ডার। ওকে, 6 নম্বর যেটা এক্সাম্পল, সেটি হলো পৃথিবীর মধ্য দিয়ে সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি। অর্থাৎ পৃথিবীর মধ্যে যদি একটি সুড়ঙ্গ কল্পনা করা যায়, সেই সুড়ঙ্গের মধ্য দিয়ে বস্তুর যে গতি হবে সেই গতিটির আলোচনা। তার ইংলিশ ভার্সন মোশন অফ এ বডি ইন এ টানেল থ্রু দ্য আর্থ। এছাড়াও সরল দোলগতির এরকম হাজার হাজার উদাহরণ হয়।
সেই প্রত্যেকটি উদাহরণ যখন আমাদের সামনে আসবে সেই উদাহরণগুলো আমরা পড়ব। এগুলো বেসিক কিছু উদাহরণ, যে উদাহরণগুলো পড়লে আমরা আইডিয়া করতে পারবো সরল দোলগতির অ্যাপ্লিকেশন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং যে কোনো একটা সিস্টেম নিলে সেই সিস্টেমটাকে কি করে সরল দোলক প্রমাণ করতে হয় বা সরল দোলগতি প্রমাণ করতে হয় সেটি আমরা জানবো। তা আমাদের প্রথম যে সিস্টেমটা নিয়ে বা যে অ্যাপ্লিকেশনটা আমরা জানবো সেটি হলো সরল দোলক। খুব পরিচিত একটা জিনিস, এর উদাহরণ, এর অ্যাপ্লিকেশন, এর ব্যবহার সবকিছুই প্রচন্ড রকমভাবে প্রখর, এবং সিম্পল ফিজিক্সে এর অনেক সুদূর ব্যবহার লক্ষ্য করা যায়। সেই ব্যবহারগুলো আমরা পড়ব। আচ্ছা, সরল দোলক এর ইংলিশ ভার্সন সিম্পল পেন্ডুলাম। তা বুঝতেই পারছো সিম্পল পেন্ডুলাম মানে কমপ্লেক্স পেন্ডুলামও আছে, কিন্তু কমপ্লেক্স পেন্ডুলাম পড়ার জন্য আগে সিম্পল পেন্ডুলাম পড়তে হবে। তাহলে প্রথম কথা হলো সরল দোলক কাকে বলে। বলছে একটি লম্বা সুতোর সাহায্যে যদি একটি ভারী ছোট্ট গোলককে যুক্ত করে দিই এবং তাকে যদি একটি আমি সাপোর্ট থেকে ঝুলিয়ে দিই এভাবে, তাহলে যে সিস্টেমটা তৈরি হচ্ছে সেই সিস্টেমটাই হলো সরল দোলক। সরল দোলক। তাহলে এক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে সেগুলো কি কি? 1, লম্বা সুতো। 2, ভারী পিণ্ড, এবং ভারী পিণ্ডের আকার ফুটবলের মতো নয়, ছোট্ট, মানে পিণ্ডটার মধ্যে যে মাসটা রয়েছে সেটি খুব ঘনভাবে রয়েছে। এই যে অবলম্বনটি থেকে ঝোলানো হয়েছে সেই অবলম্বনটিকে বলা হয় সাপোর্ট। ওকে, যে পিণ্ডটি ঝোলানো হয়েছে সেই পিণ্ডটিকে বলা হচ্ছে বব, এটি সুতোটি। আর যে পয়েন্ট থেকে এটিকে ঝোলানো হয়েছে সেই পয়েন্টটিকে বলা হচ্ছে আলম্ব বিন্দু, আলম্ব বা বা লম্বন বিন্দু, ইংলিশে পয়েন্ট অফ সাসপেনশন। আচ্ছা, যখন নর্মাল অবস্থায় থাকবে তখন খুব ভালো করেই জানি আমরা, যখন কোনো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করা না হচ্ছে তখন এই ববটি এই অবস্থানেই থাকছে। অর্থাৎ একে যদি আমি এ অবস্থান দিই এবং এটিকে যদি আমি ও অবস্থান দিই তাহলে এও হলো একটি ভার্টিক্যাল লাইন, এও একটি ভার্টিক্যাল লাইন বা একটি উলম্ব লাইন, উলম্ব রেখা। ঠিক আছে, এই যে এই অবস্থানটি, এই অবস্থানটি কি? এর সাম্যাবস্থা। কারণ এই সাম্যাবস্থানেই আমরা পড়েছিলাম যে অবস্থানে লব্ধি বল 0 তাকেই সাম্যাবস্থা বলা হয়, এবং এক্ষেত্রে কোনো লব্ধি বল সিস্টেমে কাজ করছে না, কারণ সিস্টেমে এখানে কণাটির যে ভরটি রয়েছে ভরটি নিচের দিকে কাজ করছে, এবং কণাটির যে যে তারটি দিয়ে কণাটিকে ঝোলানো আছে সেই তারের যে টান উপরের দিকে কাজ করছে এবং দুটোকে ব্যালেন্স করছে, অর্থাৎ লব্ধি বল 0, তাই এটি সাম্যাবস্থা। এবার মনে করো কণাটিকে সাম্যাবস্থা থেকে একটু একদিকে, যে কোনো একদিকে একটু সরিয়ে দেওয়া হয়েছে। ওকে, এটি সাম্যাবস্থা ছিল, কণাটিকে আমি একটা দিকে এনে একটা পজিশনে এনে হাত দিয়ে তারপরে ছেড়ে দিলাম, মনে করলাম এটি হলো কণাটির বি অবস্থান। তাহলে কি হবে? আমি জানি এদিকে একটি প্রত্যানয়ক বলের সৃষ্টি হবে, এটি কণাটির ভরের একটি উপাংশ, তার জন্য কণাটির মধ্যে একটি দোলন সৃষ্টি হবে, অর্থাৎ কণাটি ওবি থেকে আবার এদিকে সি পথে অবধি যাবে, তারপর আবার ব্যাক করবে, কণাটি এইভাবে দুলতে থাকবে। ওকে, এই যে দোলনটা হচ্ছে এই দোলনটাকে নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে কয়েকটি গাণিতিক টার্ম আমরা দেখে নিই। তাহলে এটি এ বিন্দু, এটি ও বিন্দু, এটি বি বিন্দু, এটি সি বিন্দু, এবং কণাটি কি করছে? ও বিন্দুতে সাম্যাবস্থা। যদি কণাটিকে বি বিন্দুতে আমি নিয়ে ছেড়ে দিই তাহলে কণাটি ও বিসি পিওসি সিওবি পথে যাতায়াত করছে। এবার যদি কণাটিকে আমি মনে করি যে তিনটি অক্ষ আছে, এক্স ওয়াই জেড, যদি ওয়াই অক্ষ বরাবর কণাটিকে আমি ঝুলিয়ে দিই
আর যদি কণাটিতে আমি এক্স অক্ষ বরাবর কণাটিকে আমি দোলনের সৃষ্টি করি, তাহলে কণাটি এই পথে দোলন হচ্ছে। কণাটিতে এই যে দোলনটা হচ্ছে, সেই দোলনটি কোন তলে হচ্ছে? এক্স ওয়াই তলে হচ্ছে। এই দোলনের কোনো অংশ জেড তলে যাবে না, অর্থাৎ এ ও, এ বি এবং এসি এই তিনটি কি একটি সমতলে রয়েছে। সেই সমতলটা কি বলা হয়? কি দোলন তল বা প্লেন অফ অসিলেশন। তাহলে আমরা একটা নতুন টার্ম আরেকটি জানলাম, সেটি কি? প্লেন অফ অসিলেশন। এই টার্মটি আমি জানলাম। তা প্লেন অফ অসিলেশন কি বলছে? যে তলে সরল দোলকটির দোলন সম্পন্ন হচ্ছে তাকেই বলা হচ্ছে প্লেন অফ অসিলেশন। সরল দোলকের দোলন যে তলে সম্পন্ন হয় তাকে। আচ্ছা, আর একটা কি জানি আমি দেখতে পাচ্ছি, দেখো এ থেকে ও যে বি পয়েন্টটা, এই পয়েন্টের মধ্যে কি কি আছে? এই সুতোর দৈর্ঘ্য রয়েছে এবং দোলনের যে ব্যাসার্ধ রয়েছে এই ব্যাসার্ধটি রয়েছে, অর্থাৎ এল প্লাস আর। তাহলে সাসপেনশন, পয়েন্ট অফ সাসপেনশন বা আলম্ব বিন্দু থেকে যে পিণ্ডটি ঝোলানো হয়েছে, পিণ্ডর ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এল প্লাস আর, সেই দূরত্বটির একটি নাম আছে। সেই নামটি কি? সেটি হলো কার্যকর দৈর্ঘ্য বা এফেক্টিভ লেন্থ। ইএফএফ ইসি টিআই ভি লেন্থ, এলিএন টিএইচ। তো এফেক্টিভ লেন্থ কত এখানে? এল প্লাস আর। এল হলো সুতোর দৈর্ঘ্য এবং আর হলো পিণ্ডের ব্যাসার্ধ। আচ্ছা, আর একটা জিনিস আমি জানবো, সেটি কি? দেখো কণাটিকে আমি ও থেকে বি পর্যন্ত নিলাম, তাহলে ও বি হলো কণাটির বিস্তার ক্ষেত্রে, কারণ ও বি থেকে আবার কণাটি ব্যাক করা শুরু করে, তাহলে ও বি এবং ওসি হলো কণাটির বিস্তার। তাহলে যদি ও বি ও ওসি কি কণাটির আমি জানলাম? বিস্তার বা অ্যামপ্লিটিউড। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখব, সেটি হলো এই এ ও, এই পয়েন্টটি এ ও বা সাম্যাবস্থা এবং এ বি বা কণাটির ম্যাক্সিমাম সরণ বা বিস্তার, এই দুটোর যে সরল লেখা, এই সরল লেখা দুটো অবলম্বন বিন্দুতে বা আলম্ব বিন্দুতে যে কোণের সৃষ্টি করছে, সেই কোণটির একটা নাম আছে। অর্থাৎ এই কোণটি, এই যে এই কোণটি একটি নাম আছে। তাহলে কোণটি কি কি কোণ? কোণটি হলো সাম্যাবস্থান এবং বিস্তার, ম্যাক্সিমাম বিস্তার বা অ্যামপ্লিটিউডের যে সরল লেখা দুটি রয়েছে, সেই সরল লেখা দুটি অবলম্বন বিন্দুতে যে কোণটি সৃষ্টি করছে, সেই কোণটিকে কি বলছে? বিস্তার কোণ বলছে বা কৌণিক বিস্তার বলছে। কৌণিক বিস্তার। তাহলে আমরা আর একটা নতুন টার্ম শিখলাম। তাহলে কৌণিক বিস্তার কি বলছে? এর সংজ্ঞাটা যদি আমি লিখি, সংজ্ঞাটা লিখতে হবে পিণ্ডের সাম্যাবস্থান ও সর্বাধিক সরণের অবস্থান লম্বন বিন্দুতে বা অবলম্বন বিন্দুতে বা আলম্ব বিন্দুতে যে কোণের সৃষ্টি করেছে। আচ্ছা, সংজ্ঞাটি তাহলে আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য। পিণ্ডের সাম্যাবস্থান অর্থাৎ কি? এও এবং সর্বাধিক সরণ অর্থাৎ কি? এবি বা এসি লম্বন বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে কি বলছে? কৌণিক বিস্তার বলছে। আচ্ছা, এবার এই কৌণিক বিস্তারে একটি ম্যাক্সিমাম ভ্যালু আমরা ধরে নিই, যে থিটা শুড বি অলওয়েজ লেস দ্যান 4 ডিগ্রি। এবার কেন? তারও নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ কারণ ছাড়া কোনো কিছু ফিজিক্সে হয় না। কারণটা একটি দেখে নি, কারণটা একটু, ঠিক আছে? ধরো এই অবস্থান রয়েছে, এবার ধরো আমি অনেকটা বেশি দূরে কণাটিকে নিয়ে গেলাম, এটা আমি দেখে মোটামুটি বলতে পারছি 30 ডিগ্রি কাছাকাছি রয়েছে এই গ্যাপটা। এবার যদি 30 থেকে 45 ডিগ্রি রয়েছে, এবার যদি কণাটিকে ছেড়ে দেওয়া হয়, কণাটি তাহলে সাম্যাবস্থায় আসবে এবং আবার এতটা দূরে যাবে। একে তো এই পুরো পথটা অনেকটাই বায়ুর বাধা অতিক্রম করতে হয়, তাছাড়াও দেখো যে এই যে পথটিতে কণাটি যাতায়াত করছে, সেই পথটি একটি কমপ্লিট বক্রপথ। এবার যদি
কণাটির এইটি বি পয়েন্ট, এটি সি পয়েন্ট, যদি এই দুটোকে আমি একটি রেখা দ্বারা টানি, তাহলে রেখা দিয়ে টানার জন্য যে সরলরেখাটি উৎপন্ন হবে অর্থাৎ বিসি, বিসি কখনোই তোমার সিওবি নয়, কারণ সিওবি পথটা অনেকটা বড় পথ, কিন্তু বি টু সি পথটা অনেকটাই ছোট পথ, অর্থাৎ বক্রতল যে বক্রপথে কণাটি সরণ, সেই সরণটি সরলরেখী সরণের থেকে অনেকটাই ডিস্টেন্স, যদি আমাদের এই থিটার ভ্যালু খুব বড় হয়। আচ্ছা, থিটার ভ্যালু যখন খুব ক্ষুদ্র হবে তখন কি হবে? থিটার ভ্যালু যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এই পথটি কি হচ্ছে, এরকম একটি পথের সৃষ্টি হচ্ছে। এই পথটি আর এই পথটির মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। আচ্ছা, এই যে নিচে বক্র পথটি রয়েছে, বক্র পথটির নাম যদি আমি দিই এ ও বি, আর সরলরৈখিক পথটার যদি আমি নাম দিই এ ও ড্যাশ বি, তাহলে এ ও ড্যাশ বি আর এ ও বি অলমোস্ট সেম, অর্থাৎ কণাটির যে সরণ রয়েছে, যে পথটি রয়েছে, পথটিকে আমি অলমোস্ট একটি সরলরেখা হিসেবে কল্পনা করতে পারছি। সেই জন্যই কৌণিক বিস্তারের মান কম ধরা হয়। দেখা গেছে মোটামুটি 4 ডিগ্রি ধরাটাই এনাফ। 4 ডিগ্রি ধরলেই কণাটির যে পথটিতে যাতায়াত করছে সেই পথটিকে আমরা একটা কি ধরতে পারি, একটি সরলরেখা ধরতে পারি। তাহলে এক্ষেত্রে কি হয়েছিল, সিওবি কে আমি সরলরেখা ধরছি, সিওবি পথকে আমি মনে করছি সরলরেখা, অর্থাৎ সরল দোলগতির যে প্রথম বক্তব্যটি ছিল রৈখিক পর্যাবৃত্ত গতি, অর্থাৎ কণাটির গতি হবে রৈখিক, ধরতে পারছি কখন, যখন থিটা বা কৌণিক সরণ 4 ডিগ্রির কম হচ্ছে, অর্থাৎ সিওবি সরলরেখা কখন হবে, যখন থিটা লেস দ্যান 4 ডিগ্রি। আচ্ছা, আমরা বাস্তবিক ক্ষেত্রে কি দেখি, যদি আমি কণাটিকে বি অবস্থানে নিয়ে গিয়ে ছেড়ে দিই, তাহলে কণাটির যে দোলনটি আস্তে আস্তে বায়ুর বাধার জন্য কমতে থাকবে। এরকম অনেকগুলো বেশ কিছু ক্ষেত্র দেখা যায়। সেই ক্ষেত্রগুলোর জন্য আমাদের সরল দোলকের কোনোদিনই অস্তিত্ব পাওয়া যায় না, বেশ জটিল একটি দোলকের অস্তিত্ব পাওয়া যায়। এবার যদি আমাদের সরল দোলকের গাণিতিক বিশ্লেষণ করতে হয়, ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস করতে হয়, তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রেই জানি কি একটি সরল রূপ কল্পনা করে নিতে হবে। সেই সরল রূপটিকে বলা হয় আদর্শ সরল দোলক বা আইডিয়াল সিম্পল পেন্ডুলাম। লাইক আইডিয়াল গ্যাস, আইডিয়াল সিম্পল পেন্ডুলামেরও বেশ কিছু স্বতঃসিদ্ধ বা অ্যাজাম্পশন রয়েছে। প্রথমে অ্যাজাম্পশনগুলো কি আমরা জানবো, দু একটা অ্যাজাম্পশন কেন নেওয়া হয়েছে সেটা বুঝবো, বাকি অ্যাজাম্পশনগুলো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করার পরে আমরা বুঝতে পারবো কেন এই অ্যাজাম্পশনগুলো ধরা হয়েছিল। ওকে, দেখো কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, কিছু অ্যাজাম্পশন থাকে, অনেকে মনে করে যে অ্যাজাম্পশনগুলো মনে রাখতে হবে। অ্যাজাম্পশনগুলো মনে রাখার কোনো দরকার নেই, অ্যাজাম্পশনগুলো নেওয়া হয়েছে বেশ কিছু কারণের জন্য, কারণগুলো বুঝলে অ্যাজাম্পশনগুলো কখনোই মনে রাখতে হবে না। আচ্ছা, অ্যাজাম্পশনগুলো কি কি রয়েছে, প্রথম অ্যাজাম্পশনটি রয়েছে সুতোটি ভারীন হতে হবে, অর্থাৎ মাসলেস, মাসলেস রয়েছে, অর্থাৎ সুতোটি মাসলেস। ওকে, মাসলেস স্ট্রিং, তাহলে সুতোটি ভারহীন। আচ্ছা, 2 নম্বর অ্যাজাম্পশন কি, 2 নম্বর অ্যাজাম্পশন রয়েছে সুতোটি অপর্যাস, অর্থাৎ সুতোটির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটবে না, অর্থাৎ সুতোটি অপ্রসার্য, সুতোটি অপ্রসার্য, অপর্যাস না, অপ্রসার্য, অর্থাৎ ইনএক্সটেন্সিবল, অর্থাৎ সুতোটি কোনো রকমের হ্রাস বৃদ্ধি ঘটছে না। আচ্ছা, 3 নম্বর যে অ্যাজাম্পশনটা নিতে হবে আমাদের, সেটি হলো পিণ্ডটি যে দোলন রয়েছে সেটি ঘর্ষণজনিত বাধা পায় না। ঘর্ষণজনিত বাধা কোথায় পেতে পারে, আলম্ব বিন্দুতে পেতে পারে এবং বায়ুর বাধা পেতে পারে, সেই বাধাগুলো নেই, বাধাগুলোর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ দোলার সময় ঘর্ষণজনিত বাধা নেই। 4 নাম্বার কি রয়েছে, 4 নাম্বার রয়েছে পিণ্ডটি কণার সদৃশ, তো পিণ্ডটি একটি ফুটবল নয়, একটি ছোট্ট ক্ষুদ্র ভারী পিণ্ড। ওকে, আর একটা বলা যায় যেটি হলো কি সুতোটি দীর্ঘ হতে হবে। ওকে,
এই পয়েন্টগুলো যদি মেনে চলে তাহলে তখন তাকে কি বলা হয়, আইডিয়াল সরল দোলগতি বলা যায়। আইডিয়াল সরল দোলগতি স্বাভাবিকভাবেই কোনোদিন অস্তিত্ব নেই, কারণ আমরা জানি মাসলেস সুতো হতে পারে না, ভরহীন সুতো থাকতে পারে না, ভরহীন কোনো বস্তু পৃথিবীতে নেই। দুই কি সুতোটি অপসার্য, অপসার্য কোনো বস্তু হতে পারে না, কারণ আমরা জানি যত শক্তই বা যত দৃঢ় বস্তুই হোক না কেন তাতে যদি ভর আমরা যোগ করি তার মধ্যে কিছু না কিছু প্রসারণ ঘটবে। আচ্ছা, ঘর্ষণজনিত বাধা এটা পসিবল নয়, কারণ এটা তাহলে বায়ুশূন্য চেম্বারে করতে হবে। যদিও বায়ুশূন্য চেম্বারে করা যায় তাও আলম্ব বিন্দুতে যে ঘর্ষণটা রয়েছে সেই ঘর্ষণটা থাকবেই। আর চারটি কি পিণ্ডটি কণা সদৃশ, কণা সদৃশ হওয়া পসিবল নয়, কারণ তার একটি অবস্থান বা তার একটি ভলিউম থাকতেই হবে। আর একটা কি সুতোটি দীর্ঘ, কত আর দীর্ঘ সুতো নেওয়া যাবে, যাকে সুতোটি দীর্ঘ এই অ্যাজাম্পশনটাও করতে হবে। ওকে, মানে খুব ক্ষুদ্র একটা সুতো নিয়ে আমি কাজ করছি সেটি নয়। এবার এই অ্যাজাম্পশনগুলো কেন করছি সেটা আমি বলেছিলাম গাণিতিক আলোচনার পরে বলবো। শুধু সুতোটি দীর্ঘ কেন সেটি আমি বলছি। দেখো, সুতো যদি দীর্ঘ না হয় তাহলে যে কণাটির যে পথটি রয়েছে সেই পথটি যে রয়েছে পথটিকে আলাদাভাবে আইডেন্টিফাই করা পসিবল হবে না। যদি খুব ক্ষুদ্র একটি সুতো হয় এবং যদি যে কৌণিক সরণ 4 ডিগ্রি হয় তাহলে কণাটির যে সরণটি হচ্ছে সরণটি খুব ক্ষুদ্র হচ্ছে, সেই ক্ষুদ্র সরণটিকে আমরা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারছি না। কিন্তু যদি কণাটির সুতোটি যদি দীর্ঘ হয় তাহলে সুতোটি দীর্ঘ সুতো, কৌণিক সরণ এক্ষেত্রেও 4 ডিগ্রি, কৌণিক সরণ 4 ডিগ্রি থাকলেও মানে এই জিনিসটি 4 ডিগ্রি রয়েছে, এই থিটাটি 4 ডিগ্রি থাকলেও আমি দেখতে পাচ্ছি যে এই যে পথটি রয়েছে এই পথটি, মনে করলাম এই পথটি ও এ, আর যে এই যে পথটি রয়েছে সেই পথটি হলো ও ড্যাশ এ ড্যাশ। তাই আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি যদি সুতো দীর্ঘ হয় তাহলে ও এর তুলনায় ও ড্যাশ এ ড্যাশ অনেকটাই বেশি। এছাড়া সুতো দীর্ঘ হলে যে আর বা পিণ্ডের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধকে আমরা কি করতে পারি, আমরা ক্যালকুলেশন থেকে বাদ দিতে পারি। আচ্ছা, তাহলে এই যে অ্যাজাম্পশন গুলো নিয়ে যে সরল দোলকের যে ব্যবহারিক যে সংজ্ঞাটি তৈরি হলো এই সংজ্ঞাটি আমরা একবার দেখি। সাধারণত পরীক্ষাগারে করা হয় একটি ভারী বস্তুকে একটি সুতো দিয়ে যোগ করেই আমাদের সরল দোলক তৈরি করা হয়, কিন্তু তার একটি সংজ্ঞা তো থাকবে। এই সংজ্ঞাটি আমি দেখি। সংজ্ঞা, ওকে, সংজ্ঞাটি কি বলছে, একটি দীর্ঘ ভরহীন ও অপসার্য বা ইনএক্সটেন্সিবল সুতোর সাহায্যে যদি কি ধরনের বস্তু, একটি ছোট ভারী বস্তুকে অপসার্য সুতোর সাহায্যে যদি একটি, আচ্ছা আরেকটি শব্দ এখানে যোগ করেছে ধীর অবলম্বন, অবলম্বনটি আবার ভেঙে টেঙে না যায়, যাকে ধীর অবলম্বন থেকে যদি একটি ছোট ভারী বস্তু যাকে বলা হচ্ছে আমরা বব বস্তুকে ঝুলিয়ে যদি দোলানো সম্ভব হয়, তবে তাকে কি বলছে, তবে সেই সংস্থাটির যে সিস্টেমটি তৈরি হচ্ছে সেই সিস্টেমটিকে বা সেই সংস্থাটিকে বলা হচ্ছে সরল দোলক। তাহলে সংজ্ঞাটি কি হলো, একটি ধীর ভরহীন অপ্রসারিত সুতোর সাহায্যে একটি ধীর অবলম্বন থেকে যদি একটি ছোট ভারী বস্তুকে ঝুলিয়ে যদি দোলানো সম্ভব হয় তবে সেই সিস্টেমকে বা তবে সেই সংস্থাকে বলা হচ্ছে সরল দোলক। এবার আমরা সরল দোলকের তাহলে আমরা বেশ কিছু সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং অ্যাজাম্পশন গুলো আমরা জেনে গেলাম। এবার সরল দোলকে আমরা গতি সংক্রান্ত আলোচনা বা গাণিতিক আলোচনা করব। তাহলে এর পরের টপিক গতি সংক্রান্ত আলোচনা। গতি সংক্রান্ত আলোচনার পরে আমরা সরল দোলকের ব্যবহারিক রূপটি জানব। গতি সংক্রান্ত আলোচনায় প্রথমে আবার ছবিটি আঁকছি।
এটি হলো সাম্যাবস্থান। কণাটি ম্যাক্সিমাম বিস্তার এ, টি ও, বি পজিশন এবং এটি সি পজিশন, অর্থাৎ ওবি টু ও সি। এটি হলো কণাটির গতিপথ এবং এটি কণাটির সাম্যাবস্থান এও, আর এবি আর এসি হলো কণাটির কৌণিক বিস্তারের সর্বোচ্চ অবস্থান। ওকে, এটি পুরো যাত্রাপথ। এবার যাত্রাপথের মধ্যে কোনো একটা অবস্থানে কণাটির গতি আমি আলোচনা করব। মনে করলাম এই অবস্থানে, এই অবস্থানটিকে আমি নাম দিলাম পি অবস্থান। ওকে, আর এই ওপি যে এই দৈর্ঘ্যটি মনে করলাম এক্স। তাহলে ছবিটিতে শুধুমাত্র যদি আমি জিনিসটি আঁকি, তাহলে কণাটি এরকম একটি অবস্থানে রয়েছে। এই অবস্থানটি, এই যে বৃত্তাকার যে পথটি, বৃত্তচাপটি, এই বৃত্তচাপটির দৈর্ঘ্য হলো এক্স। আচ্ছা, যেহেতু কৌণিক সরণ, এটি সর্বোচ্চ অবস্থান, যেহেতু কৌণিক সরণ 4 ডিগ্রির কম, তাহলে আমি এক্সকে আমি একটি সরলরেখা ধরতে পারি, যদিও এটি বৃত্তচাপ। আচ্ছা, যখন কণাটির সরণ এক্স, সেই সময় যদি এই কোণটি থিটা হয়, এই কোণটি মনে করলাম সেই সময় থিটা, কোণটির মান। ওকে, তাহলে আমি কি জানি? আমি জানি যদি রেডিয়ান হয় থিটা, তাহলে থিটা ইকুয়াল টু আমি জানি এক্স বাই এল প্লাস আর। এটি আমি জানি থিটা ইকুয়াল টু, যেক্ষেত্রে এল কোণটি, এইটুকু ডিস্টেন্স হলো এল, আর যেখানে যে পিণ্ডটি রয়েছে, পিণ্ডটির রেডিয়াস হলো কত? আর। এল এইটুকু। ওকে, ছবিটি আরেকবার পরিষ্কার করে আঁকি চিত্রটি। দেখো, ঠিক আছে? এক্ষেত্রে এই যে ডিস্টেন্স, এটি হলো এল, আর পিণ্ডের যে ব্যাসার্ধ সেটি হলো কত? আর। তাহলে যদি কণাটিকে এই দিকে একটু সরণ দেওয়া হয়, মনে করলাম এই পজিশনে রয়েছে, তাহলে এই যে এক্স এর ভ্যালু কত? এক্স ইকুয়াল টু থিটা এল, যেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটি হলো থিটা। ওকে, কোনো সমস্যা নেই এই পর্যন্ত। থিটা এখানে রেডিয়ান এককে আছে। আচ্ছা, এবার কণাটি যখন এই পজিশনে রয়েছে, তখন কণাটির মধ্যে কি হচ্ছে? একটি বল কাজ করছে। সেই বলটা কি? আর কিছুই না, নান আদার দ্যান গ্র্যাভিটি, অর্থাৎ এমজি। এম কি? কণাটির মাস। কণাটির ভর কত? এম। তাহলে কণাটির ভর যদি এম হয়, তাহলে এমজি কাজ করছে। কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। তাহলে যদি শুধু আমি এই এমজি অবস্থান, এমজির কথা ভাবি, তাহলে এক্ষেত্রে এমজি কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। আচ্ছা, এই এমজির জন্য কণাটির মধ্যে কি কি সৃষ্টি হচ্ছে? কণাটির মধ্যে যে সুতোটি দিয়ে কণাটিকে লাগানো, যোগ করা রয়েছে, সেই সুতোটির মধ্যে কি সৃষ্টি হচ্ছে? টানের সৃষ্টি হচ্ছে, টি বা টেনশনের সৃষ্টি হচ্ছে। এই টেনশন কি? বেসিক্যালি টেনশন একটি প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলটি কেন সৃষ্টি হচ্ছে? এমজির জন্য সৃষ্টি হচ্ছে। শুধু এমজির জন্য নয়, আর একটা কারণে সৃষ্টি হচ্ছে। সেই কারণটি কি? এই যে কণাটি ঘুরছে, কণাটি কি পথে ঘুরছে? একটি বৃত্তাকার পথে ঘুরছে। বৃত্তাকার পথে কোনো কিছু ঘোরার জন্য কি দরকার হয়? বৃত্তাকার পথে কোনো কিছু ঘোরার জন্য নিশ্চয়ই অভিকেন্দ্র বলের দরকার হয়। সেই অভিকেন্দ্র বল এবং কণাটির মাস, এই দুটোকে টেক কেয়ার কে করছে? এই টেনশন বাবাজি করছে। ওকে, আর দেখা যাক কিভাবে করছে। যদি আমি এর মাস ব্যালেন্স রাখতে চাই, আমি মাস ব্যালেন্স করব। এই পজিশনে রয়েছে, দেখা যাক এমজি ভরটি কাজ করছে। এখানে ফোর্স ব্যালেন্স করব, মাস ব্যালেন্স নয়, এখানে মাস ব্যালেন্স লাগবে না। আচ্ছা, এমজি এর একটা উপাংশ, আচ্ছা এই কোণটি যদি থিটা হয়, এই সরণটি যদি থিটা হয়, আর এই পথটি হলো এক্স, তাহলে এই কোণটিও থিটা হবে নিশ্চয়ই। এমজি এর এই সুতো বরাবর যে উপাংশটি, এই সুতো বরাবর উপাংশটিকে যদি আমি ওয়াই অ্যাক্সিস ধরি, তো সুতো বরাবর উপাংশটি কত হচ্ছে? এমজি কস থিটা। আর তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা যে উপাংশ, সেই উপাংশটি কত আমি জানি? এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা কি করছে? কণাটিকে তার সাম্যাবস্থানে ফিরিয়ে আনতে চেষ্টা করছে। সুতরাং এমজি সাইন থিটা আর কেউই নয়, প্রত্যানয়ক বল। আচ্ছা, এমজি কস থিটা কি করছে? এমজি কস থিটা কণাটিকে সুতো বরাবর নিচের দিকে টানছে।
তাহলে সুতোর যে টান বা টোটাল যে টান সুতোতে সৃষ্টি হয়েছে সেই সুতোর টানের একটি অংশ কি করছে, সুতোর টানের তাহলে দুটি অংশ দাঁড়াচ্ছে, T1 ও T2। ওকে, T1 কি করছে, এই যে অভিকর্ষজ বলের উলম্ব উপাংশটিকে টেক কেয়ার করছে। আর T2 কি করছে, T2 কি করছে, অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, অভিকেন্দ্র বল। আচ্ছা, যদি x অবস্থানে কণাটির গতিবেগ vx হয় তাহলে অভিকেন্দ্র বলের মান আমি কি জানি, vx। তো অভিকেন্দ্র বলের আমি ফর্মুলা কি জানি, mv² বাই বৃত্তপথের ব্যাসার্ধ, এখানে বৃত্তপথের ব্যাসার্ধ কত, l প্লাস r। ওকে, তাহলে T1 আর T2 মানে আমি পেয়ে গেলাম। তাহলে T মানে কি, টোটাল টেনশন মানে T1 প্লাস T2, অর্থাৎ mg cos θ প্লাস mv² x। আচ্ছা, আমি লিখেই দিচ্ছি, mg cos θ প্লাস mvx এর স্কোয়ার বাই l প্লাস r। এই অবধি থাকুক এটা, ঠিক আছে। এবার প্রত্যানয়ক বল নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, প্রত্যানয়ক বলটি কোন দিকে কাজ করছে, সাম্যাবস্থান দিকে কাজ করছে। আর কণাটির সরণ কি ধরছি আমি, x ধরছি। যদি আমি সরণটির দিক, এই দিকটাকে যদি আমি সরণের পজিটিভ দিক ধরি, তাহলে প্রত্যানয়ক বলের দিক কোন দিকে, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি নেগেটিভ দিকে হচ্ছে, কারণ এই দিকটাকে পজিটিভ ধরলে প্রত্যানয়ক বল কিভাবে কোন দিকে কাজ করছে, তার ঠিক অপোজিট দিকে কাজ করছে। তাহলে প্রত্যানয়ক বলকে যদি আমি চিহ্ন দিয়ে লিখতে চাই ভেক্টর আকারে, তাহলে F ইকুয়াল টু কি, মাইনাস mg সাইন থিটা। আচ্ছা, থিটার ভ্যালু আমি কি পড়েছিলাম, যেহেতু আদর্শ সিস্টেম, যে থিটার ভ্যালু লেস দ্যান 4 ডিগ্রি। এবার আমি জানি থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমি কি করতে পারি, ধরতে পারি সাইন থিটা ইকুয়াল টু থিটা ধরতে পারি। এখানে কিন্তু থিটা রেডিয়ান, ওকে। আর কি ধরতে পারি, কস থিটা ইকুয়াল টু 1 ধরতে পারি, আর ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু থিটা ধরতে পারি, যদি থিটার ভ্যালু খুব ক্ষুদ্র হয়। এক্ষেত্রে কি ধরবো, সাইন থিটা ইকুয়াল টু থিটা ধরবো, সাইন থিটা ইকুয়াল টু থিটা। আচ্ছা, তাহলে mg থিটা। আচ্ছা, সাইন থিটা ইকুয়াল টু কেন থিটা ধরবো সেটি খুব পরিষ্কার, তুমি দেখবে থিটার ভ্যালু যদি খুব ক্ষুদ্র হতে থাকে তাহলে সাইন থিটা কত, কিসের দিকে আঘাত থাকে, সাইন থিটা 0 ডিগ্রি আঘাত থাকে। তাহলে থিটা 0 হলে সাইন থিটা 0, আর থিটা যদি 0 হয় তাহলে কস থিটা 1। অর্থাৎ থিটার ভ্যালু যখন খুব ক্ষুদ্র দিকে এগোচ্ছে তখন সাইন থিটা থিটার কাছাকাছি যাচ্ছে, আর কস থিটা 1 এর কাছাকাছি যাচ্ছে। আচ্ছা, তাহলে F ইকুয়াল টু মাইনাস mg থিটা। আচ্ছা, আর আমি কি জানি, থিটা মানে আমি কি দেখেছিলাম, থিটা মানে আমি দেখেছিলাম x বাই l প্লাস r। ওকে, তাহলে F ইকুয়াল টু মাইনাস mg l প্লাস r ইন্টু x। আচ্ছা, এক্ষেত্রে আমি আবার কি ধরেছিলাম, দীর্ঘ সুতো। দীর্ঘ সুতো ধরার জন্য আমি কাকে অমিট করতে পারি, এক্ষেত্রে আর কে অমিট করতে পারি, কারণ কি এল ভেরি ভেরি গ্রেটার দ্যান আর। তাই আমি লিখতে পারি এল প্লাস আর ইকুয়াল টু শুধু এল, আমি এটা ধরছি। যার জন্য আমার প্রথমে অ্যাজাম্পশনে আমি পড়ে নিয়েছিলাম খুব দীর্ঘ সুতো। তাহলে দীর্ঘ সুতো কেন ধরেছিলাম অ্যাজাম্পশনে সেটি আমার ক্লিয়ার হলো, এল প্লাস আর কে এল ধরার জন্য, আদারওয়াইজ গাণিতিক যে ফর্মুলাটা তৈরি হয়, ফর্মুলাটা জটিল ফর্মুলা তৈরি হবে। তাহলে যদি সেটা হয়, আচ্ছা, এফ মানে কি, প্রত্যানয়ক বল। প্রত্যানয়ক বল মানে কি আমি জানি, ত্বরণ, অর্থাৎ এম ইন্টু এ, প্রত্যানয়ক বল নিউটনের সেকেন্ড ল, এম ইন্টু এ। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি এম ইন্টু এ, এ মানে অ্যাক্সেলারেশন, ইকুয়াল টু মাইনাস এম জি এল প্লাস আর ইন্টু এক্স। আচ্ছা, এম এম কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস জি বাই এল প্লাস আর ইন্টু এক্স। আচ্ছা, এল প্লাস আর কে আমি কি ধরছি, শুধু এল ধরছি। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, যেক্ষেত্রে ওমেগা আমি ধরছি রুট ওভার জি বাই এল। তাহলে ওমেগাকে যদি আমি রুট ওভার জি বাই এল ধরি, আর এল প্লাস আর কে যদি আমি শুধু এল ধরি, তাহলে ওমেগা স্কয়ার কি হবে, জি বাই এল হবে। তাহলে এ ইকুয়াল টু কি হবে, মাইনাস ওমেগা স্কয়ার এক্স হচ্ছে। অর্থাৎ যে, আর ওমেগা কি এখানে কৌণিক ত্বরণ, তাহলে ওমেগা ইকুয়াল কৌণিক কম্পাঙ্ক, সরি, জি বাই এল, আর এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এটি কিসের সমীকরণ, সরল দোলগতির সমীকরণ।
তাহলে যদি আদর্শ সরল দোলকের গতি যদি সরল দোলগতির সমীকরণকে মেনে চলে, তাহলে আমি বলতে পারি আদর্শ সরল দোলগতি মেনে চলছে। আচ্ছা, তাহলে সরল দোলগতি যদি মেনে চলে তাহলে তার একটি নিশ্চয়ই পর্যায়কাল থাকবে। তাহলে পর্যায়কাল বার করবো এবার আমরা। পর্যায়কাল ইকুয়াল টু কি জেনেছিলাম আমি ফর্মুলা থেকে? টি ইকুয়াল টু 2π/ω। আচ্ছা, এক্ষেত্রে ওমেগার ভ্যালু কি দেখেছিলাম? দেখো, প্রত্যেক ক্ষেত্রে ওমেগার ভ্যালু কিন্তু চেঞ্জ হতে থাকবে প্রত্যেকটা আলাদা সিস্টেমের ক্ষেত্রে। এই সিস্টেমের ক্ষেত্রে বা এই ব্যবস্থার ক্ষেত্রে ওমেগার ভ্যালু আমি কি পড়েছিলাম? √g/l, অর্থাৎ টি ইকুয়াল টু আমি লিখতে পারি 2π উল্টে যাচ্ছে l/g। খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, ফিজিক্সে সারা জীবন তোমাদের কাজে লাগে ফর্মুলাটা। তাহলে পর্যায়কালের ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার কি বার করব? এবার বার করব দোলকের শক্তি বার করব। ওকে, মানে যে টার্মসগুলো আমরা বার করেছিলাম সরল দোলক গতিতে, সেই প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা করে বার করব। দোলকের শক্তি কোন অবস্থানে? এক্স অবস্থানে। তাহলে এক্স অবস্থানে দোলকের যে কাইনেটিক এনার্জি কত হবে আমরা জানি, 12 m² ইন্টু a² - x²। এই ফর্মুলাটা আমরা জানি। আচ্ছা, এখানে ওমেগার ভ্যালু কি হবে? ওমেগার ভ্যালু হবে g/l, অর্থাৎ কাইনেটিক এনার্জি হবে 12 mg/l a² - x²। এরকম ভাবে প্রত্যেক ক্ষেত্রেই দেখবে শুধুমাত্র ওমেগার জিনিসের জন্য রাশিমালাগুলোর মধ্যে কিছুটা চেঞ্জ লক্ষ্য করা গেছে, আর বাকি কোনো জিনিসের জন্য লক্ষ্য করা যায়নি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি বা ইউ ইকুয়াল টু কত জানি আমরা? 12 mω² x²। কোন অবস্থানে? ux, আর কাইনেটিক পজিশন x, মানে x পজিশনের জন্য কাইনেটিক এনার্জি। ওকে, ইকুয়াল টু কত আমি জানি? 12, আবার সেই ভ্যালু বসাবো g/l x²। আচ্ছা, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু শুধু এল রয়েছে, কারণ আমি ওমেগা মানে g/l ধরেছিলাম, l প্লাস আর কিন্তু ধরিনি। আর কি আমি উজ্জ করেই এই সুন্দর রূপগুলো পাচ্ছি, নাহলে হ্যান্ডসাম রূপগুলো পাওয়া যেত না। তাহলে টোটাল এনার্জি কি জানি আমি? কাইনেটিক এনার্জি, টোটাল যান্ত্রিক এনার্জি আমি কি জানি? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। দেখো যে আলটিমেট যে রাশিমালাটা পাবো, সেই রাশিমালাটা দাঁড়াচ্ছে mg a²/12, যেটা আগের ক্ষেত্রেও পেয়েছিলাম। ওকে, তাহলে সরল দোলকের ক্ষেত্রেও সরল দোলগতির মধ্যে এই যে বা টোটাল কাইনেটিক এনার্জি বা টোটাল এনার্জি কার কার উপর ডিপেন্ড করছে? ই বিস্তারের সাথে কি হচ্ছে? বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক হচ্ছে। আর কি হচ্ছে? কণাটির ভরের সাথে সমানুপাতিক হচ্ছে, এবং কণাটির যে এফেক্টিভ লেন্থ তার সাথে কিভাবে তার সাথে কি অনুপাতে যাচ্ছে? ব্যস্তানুপাতিকে যাচ্ছে 1/l। আচ্ছা, এক্ষেত্রে আমি কি করেছিলাম? দেখো, সিম্পল কিন্তু আমি যোগ করেছি। কোনটা কোনটা যোগ করেছি? এইটা আর এইটা যোগ করেছি। যোগ করলে দেখো তুমি x² রিলেটেড যে টার্মটা কেটে যাবে, শুধুমাত্র ফার্স্ট টার্মটাই থাকছে। তাই ই এর সাথে এই টার্মটা আমি পেয়ে গেলাম। ওকে, এটা কিন্তু 2। আচ্ছা, তাহলে টোটাল এনার্জি আমার বার করা হয়ে গেল। এরপরে আমি সুতোর টানটা আবার বার করব। তাহলে সুতোর টানে আমি কি দেখেছিলাম? দুটি অংশ দেখেছিলাম, T1 আর T2। ওকে, T1 কি করেছিল? mg cos θ হয়েছিল, মানে কণাটির ভরের উপাংশকে টেক কেয়ার করছিল। আর T2 কি করছিল? FC বা সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বলকে টেক কেয়ার করছিল, যার ভ্যালু ছিল কি? m vx²/r+l। আচ্ছা, এটি কোন অবস্থানে? এক্স অবস্থানে, তখন সাম্যাবস্থান থেকে এক্স অবস্থানে কণাটি রয়েছে সেই সময়। ওকে, এক্স অবস্থানে। আচ্ছা, vx এর মানে কি আমি জানি? এটি সরল দোলগতি, মানে সরল দোলকের যে সমীকরণটি ছিল, সমীকরণটি কি এসেছিল এখানেও? a = -ω²x। এখান থেকে যে সমাধান করলে আমি vx এর যে ভ্যালুটি পাবো, প্রত্যেক ক্ষেত্রে যে ভ্যালুটি পেয়েছি সেই ভ্যালুটি পাবো, অর্থাৎ কি? +-ω √a² - x²। আচ্ছা, আমি প্লাস মাইনাসকে বাদ দিলাম, শুধু ω √a² - x² কে নিলাম। যদি সেটা হয় তাহলে vx এর ভ্যালু কত পাবো? vx এর স্কয়ারের ভ্যালু কত পাবো? যদি স্কয়ার আছে তাই আমি প্লাস মাইনাসকে উপেক্ষা করলাম। ω² * a² - x² পাবো স্বাভাবিকভাবেই। তাহলে
টি টুর যে অংশটি সেন্ট্রিফিউগাল ফোর্সকে টেক কেয়ার করছে, টি টু ইকুয়াল টু এফ সি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম বাই আর প্লাস এল ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার আমি কি ধরবো, আর প্লাস এলকে এল ধরবো, কারণ ম্যাথামেটিক্যালি অত কঠিন রূপের দিকে আমি যাব না, কারণ আর কে আমি এল এর তুলনায় অনেক ছোট ধরেছিলাম। তাহলে মোট টান টি ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম জি অফ কস থিটা প্লাস এক্ষেত্রে শুধু দাঁড়াচ্ছে এম বাই এল থাকবে, আর ভি স্কোয়ারের জন্য কি থাকছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আর কি থাকছে, এম ভি স্কোয়ার বাই আর থাকছে, অর্থাৎ ওমেগার জায়গায় যদি আমি ভ্যালুটা বসাই, তো ওমেগার জায়গায় আমি কি বসাবো, জি বাই এল, অর্থাৎ জি বাই এল স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, ওমেগা মানে আমি কি জানি, জি বাই এল, ওমেগা স্কোয়ার মানে জি বাই এল। তো জি বাই এল বসালে আমি কি পাচ্ছি, জি বাই এল ইন্টু আগের একটা এল গুণ ছিল, মানে আর প্লাস এল এর থেকে একটা এল, অর্থাৎ জি বাই এল স্কোয়ার। ওকে, আচ্ছা, যদি আমি ক্যালকুলেশনটা তো করেই দেখাচ্ছি, দেখো এম বাই এল থাকছে, এইটুকু থেকে আমি কি নিচ্ছি, এম বাই এল নিচ্ছি, ওমেগা থেকে কি নিচ্ছি আমি, জি বাই এল নিচ্ছি। আচ্ছা, আর এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার থেকে আমি কি নিচ্ছি, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার পুরোটাকে নিচ্ছি। তাহলে কি থাকছে, এম জি বাই এল স্কোয়ার থাকছে, অর্থাৎ এই রাশিটি থাকছে। আচ্ছা, এবার দুটি বিশেষ অবস্থানে দেখব। দেখো, যখন এক্স ইকুয়াল টু এ বা কণাটির বিস্তার সর্বোচ্চ পজিশনে রয়ে গেছে, অর্থাৎ কণাটির বিস্তার কণাটি কোন পজিশনে রয়েছে, হয় তোমার ওবি পজিশনে রয়েছে অথবা ওসি পজিশনে রয়েছে, সরি এবি বা এসি পজিশনে রয়েছে। ওকে, সেই অবস্থানে কণাটি দেখবো, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ। এক্স ইকুয়াল যদি এ হয়, তাহলে আমি কি জানি, টি ওয়ান এর ভ্যালু কি হচ্ছে, টি ওয়ান হচ্ছে এম জি কস থিটা ওয়ান, মানে ম্যাক্সিমাম কৌণিক বিস্তার, যেটার ভ্যালু থিটা ওয়ান এর ভ্যালু 4 ডিগ্রি কাছাকাছি। তাহলে টি ওয়ান ইকুয়াল টু এম জি কস থিটা ওয়ান হচ্ছে। আর টি টু কি হচ্ছে, টি টু হচ্ছে দেখো এম জি বাই এল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ জিরো। অর্থাৎ টি টু মানে বেসিক্যালি কি ছিল আমাদের, কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল কত হলো, জিরো হলো। দেখো, যখন কণাটি একটি কণায় পৌঁছাবে তখন কি হচ্ছে, কণাটির বেগ শূন্য হচ্ছে। আর কেন্দ্রাতিক বল আমরা কার উপর জানি ডিপেন্ড করছে, বেগের উপর ডিপেন্ড করছে। সুতরাং বেগ যদি শূন্য হয়, তাহলে কেন্দ্রাতিক বল শূন্য হচ্ছে, অর্থাৎ কণাটিকে তখন বক্রপথে ঘোরানোর জন্য আর কোনো বলের দরকার হচ্ছে না, কারণ কণাটির বেগই শূন্য। তাহলে সেক্ষেত্রে দেখো, ফিজিক্সের ফর্মুলা থেকেও সেম জিনিসটাই প্রমাণ হয়েছে। আচ্ছা, এটাই সবচেয়ে বেশি ফিজিক্সের মজা, তুমি ঘুরে ফিরে সব দিক থেকে একই জিনিস পাবে। তাহলে টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আমাদের, সেক্ষেত্রে এম জি কস থিটা দাঁড়াচ্ছে। ওকে, আচ্ছা, যদি কোনো এক্সাম্পলে থিটা ওয়ানের ভ্যালু উল্লেখ না থাকে, তাহলে আমি কি বলেছিলাম, থিটা ওয়ানের ভ্যালু যদি যেহেতু খুব ক্ষুদ্র, তাই কস থিটা ওয়ানকে আমি কি ধরতে পারি, 1 ধরতে পারি। তাহলে টি ইকুয়াল টু আমি শুধু ধরতে পারি সেক্ষেত্রে এম জি। ওকে, যখন কণাটির একটি প্রান্তে রয়েছে বিস্তারের, তখন তার যে টানটি রয়েছে, টানের যে উপাংশটি রয়েছে, সেই উপাংশটি কি রয়েছে, এমজি রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আবার যখন কণাটির সরণ শূন্য রয়েছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন জিরো রয়েছে, এক্স ইকুয়াল টু যখন জিরো রয়েছে, মানে কণাটি যখন সাম্যাবস্থানে রয়েছে, তখন কণার টোটাল টানটা আমরা দেখি, টি ইকুয়াল টু কি দেখেছিলাম আমরা, টি ওয়ান প্লাস টি টু, অর্থাৎ এম জি কস অফ থিটা ওয়ান প্লাস টি টুর ভ্যালু আমি কত দেখেছি, টি টু আমি জেনেছিলাম এম জি এল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, থিটা যেহেতু জিরো আর এক্স যেহেতু জিরো হলে থিটা জিরো হবে আমি জানি, কারণ থিটার সাথে এক্স এর সম্পর্কটাও আমরা দেখেছি। কি দেখেছিলাম, থিটা ইকুয়াল টু এক্স বাই এল, অর্থাৎ সাম্যাবস্থানের অবশ্যই কৌণিক বিস্তার, কৌণিক সরণ এবং টোটাল সরণ দুটোই শূন্য। তাহলে টি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এম জি কস থিটার মানে 1, কস থিটা মানে 1 প্লাস এম জি বাই এল স্কোয়ার ইন্টু এক্স এর ভ্যালু 0, অর্থাৎ এ স্কোয়ার। যদি কমন নিই, তাহলে টি এর ম্যাক্সিমাম যে ভ্যালুটা আমি পাবো, বা টানের ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি, কি ভ্যালু পাচ্ছি, এম জি কমন যাচ্ছে 1 প্লাস
এ স্কোয়ার বাই এল স্কোয়ার। ওকে, এটি কি পাচ্ছি আমি? টানের ম্যাক্সিমাম ভ্যালু বা টি ম্যাক্স। আচ্ছা, দেখো যে সমীকরণটি আমি জেনেছিলাম, সমীকরণটি আলটিমেট রূপ কি দাঁড়িয়েছিল? আলটিমেট রূপ দাঁড়িয়েছিল এম জি কস থিটা প্লাস এম জি এল স্কোয়ার ইন্টু কি দাঁড়িয়েছিল? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দাঁড়িয়েছিল। স্বাভাবিকভাবেই কস থিটার ভ্যালু যেহেতু আমি প্রত্যেক ক্ষেত্রেই একের কাছাকাছি ধরতে পারি, তো কস থিটাকে আমি লিখছি না। তাহলে যদি আমি শুধুমাত্র সেই অবস্থায় রাখি, তাহলে এমজি কে যদি আমি কমন নিই, তাহলে এখানে দাঁড়িয়েছিল 1 প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার। এই রাশিটির বৃহত্তম মান কখনো পসিবল ছিল যখন এক্স জিরো, কারণ এক্স এখানে একমাত্র নেগেটিভ রাশি রয়েছে। নেগেটিভ রাশি মানে এক্স এর মান আর এক্স স্কোয়ার রয়েছে, মানে এক্স স্কোয়ারের ভ্যালু সবসময় পজিটিভ। অর্থাৎ একটা পজিটিভ জিনিসের ক্ষুদ্রতম মান তখনই পসিবল যখন সেটি শূন্য হবে। তাহলে এক্স এর ভ্যালু যখন জিরো, তখনই দেখো এই সমীকরণটি থেকে ম্যাথামেটিক্যালিও আমি আন্দাজ করতে পারছি যে টি ম্যাক্স কখন হবে। তা টি ম্যাক্স তখনই হচ্ছে যখন এক্স এর ভ্যালু জিরো হচ্ছে, অর্থাৎ কণাটির তখন দেখো এক্স এর আরেকটা কারণ কি হতে পারে সেটা দেখো। কণাটির যখন সাম্যাবস্থানে থাকে তখন কণাটির বেগ কি? সর্বোচ্চ। বেগ সর্বোচ্চ থাকার জন্য তখন কেন্দ্রাতিক বল এফসি, এফসি কি আছে? ম্যাক্সিমাম পজিশনে আছে, অর্থাৎ টি টু ম্যাক্সিমাম পজিশন। আর এমজি তে এমজি রয়েছে, এমজিরও তখন ম্যাক্সিমাম পজিশন, কারণ এমজি কস থিটা, থিটা ভ্যালু জিরো। আর যেহেতু বেগও সর্বোচ্চ, তাহলে এফসিও সর্বোচ্চ। তাহলে দেখো আমাদের নর্মাল ফিজিক্সটাও এখানে কিভাবে ইনপুট হয়ে গেল। আচ্ছা, থার্ড পার্টে, এর পরের পার্টে আমরা কি করব? সরল দোলকের ব্যবহারগুলো দেখব, বা ইউজ অফ সিম্পল পেন্ডুলাম, মানে কেন এত আমি পড়লাম, এত সিম্পল পেন্ডুলাম এত কিছু কেন পড়লাম যদি ইউজই না থাকে। তাহলে সাম ইউজেস অফ এ সিম্পল পেন্ডুলাম। দেখো যে ইউজগুলো পড়বো তাতে থেকে যে ফর্মুলাগুলো আসবে সেগুলো সবই অ্যাজাম্পশনের, কারণ আমরা জানি যে সিম্পল পেন্ডুলাম রিলেটেড কিছুই আমরা পড়িনি। আমরা পড়েছি বেসিক্যালি আইডিয়াল সিম্পল পেন্ডুলাম সম্পর্কে। আইডিয়াল যেহেতু কোনো কিছু নেই, তাই সবকিছুই সঠিক নয়, কিন্তু নর্মাল ফিজিক্সেই আন্দাজগুলো খুবই দরকার। প্রথম যেটা আমরা পড়ব সেটি হলো জি বা অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়। সরল দোলক থেকে কি করে জি এর মান নির্ণয় করা যায়। আচ্ছা, সরল দোলকের কি ফর্মুলা আমরা পড়েছিলাম? দোলনকালে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, বা যদি আমি কার্যকর দৈর্ঘ্য ধরি তাহলে এল প্লাস আর বাই জি, অথবা কি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। দু ক্ষেত্রে থেকে জি এর কি কি ইকুয়েশন আছে? জি ইকুয়াল টু আসে 4, এটা যদি আমি বর্গ করে উল্টে দিই তাহলে আসবে 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই টি স্কোয়ার, অথবা 4 পাই স্কোয়ার ইন্টু এল প্লাস আর বাই টি স্কোয়ার। যদি আর এর মান দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা, আর না হলে এই ফর্মুলা। এবার ধরো একটা এক্সপেরিমেন্টাল সেট আপ আছে, সেখানে তোমাকে স্টপ ওয়াচ দেওয়া আছে, সেটা থেকে যদি তুমি টি এর মান বা পর্যায়কালের মান বার করতে পারো, অর্থাৎ একটি পেন্ডুলামকে এরকম করে ঝুলিয়ে দিলে, সিম্পল পেন্ডুলামকে একদিকে টেনে ঝুলিয়ে দিলে, তারপর এটি ধরো 20 বার আগের পথে ফিরে আসলো, বা 15 বার আগের পথে ফিরে আসলো, তাহলে 15 বার একটা পথে ফিরে আসতে যে সময়টা লাগে, সেই সময়টাকে আমি যদি তুমি টোটাল টাইম ধরি, আর যদি আমি গুনি যে 15 বার আগের জায়গাতে ফিরে এসছে 1 2 করে করে 15 বার যদি ফিরে আসে, তাহলে 15 টি বাই 15 এটা কি হবে? এটা হবে পর্যায়কাল। মানে এক্ষেত্রে যে টিটার ভ্যালু সেটি হবে এটি। ওকে, ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট দিয়ে আমি তোমাকে বলছি। ধরো একটি সেট আপ রয়েছে, এই সেট আপে পিণ্ডটিকে একটি প্রান্তে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মনে করলাম 15 বার বা 20 বার, ধরো 20 বারই ধরছি, 20 বার যখন পিণ্ডটি আর প্রথম অবস্থানে ফিরে এসছে, যে অবস্থান থেকে ছাড়া হয়েছিল, তাহলে তার সময় লেগেছে টি সেকেন্ড। ওকে, তাহলে 20 বার পূর্ণ দোলনের সময় লেগেছে কত? টি সেকেন্ড। তাহলে একবার পূর্ণ দোলনের সময় লেগেছে কত? ক্যাপিটাল টি, অর্থাৎ কি টি বাই 20। এইভাবে আমি কি পেলাম?
টি পেলাম বা পর্যায়কাল পেলাম। পর্যায়কাল যদি আমি পেয়ে যাই, আর যদি আমি সুতোর দৈর্ঘ্য আমি জানি, আর এর ভ্যালু আমি জানি, সুতোর দৈর্ঘ্য আমি মাপার অনেক স্কেল রয়েছে, সেই স্কেল দিয়ে সুতোর দৈর্ঘ্য আমি আরামসে মাপতে পারছি, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, জি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। টি এর ভ্যালু পেলাম স্টপ ওয়াচ থেকে, এল এর ভ্যালু পেলাম কিভাবে, সুতোর দৈর্ঘ্য মেপে, টি এর ভ্যালু অ্যাভারেজ বার করলাম, এল এর ভ্যালু অ্যাভারেজ বার করলাম, অনেকগুলো মান নিয়ে সেখান থেকে আমি জি এর অ্যাভারেজ ভ্যালু পেয়ে গেলাম, অভিকর্ষ ত্বরণের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে একটা অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। আচ্ছা, 2 নম্বর অ্যাপ্লিকেশন কি দেখব? 2 নম্বর অ্যাপ্লিকেশনে আমরা দেখব কোনো অবস্থানের, কোনো স্থানের ভূপৃষ্ঠের উপরে তার উচ্চতা নির্ণয়, অর্থাৎ উচ্চতা নির্ণয়। ওকে, দেখো আমরা এখানে কি কি ফাংশন পড়েছি, আমরা জি এর সাথে টি এর ফাংশন আমি জানি, অভিকর্ষ ত্বরণের সাথে টাইমের যে ফাংশন, পর্যায়কালের যে ফাংশন সেটি আমি জানি। সেই ফাংশনটি কি, টি ইকুয়াল টু রুট ওভার টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এই ফাংশনটা আমি জানি। আচ্ছা, আর একটা কি জানি আমি, কোনো জিনিসের উচ্চতার সাথে জি এর একটা ফাংশন আছে, এটাকে আমি এইভাবে লিখছি। দেখো, জি এর সাথে আমি পর্যায়কালের ফাংশন জানি, আর আমি জি এর সাথে আমি অভিকর্ষ অধ্যায় থেকে কিসের জানি, কোনো অঞ্চলের উচ্চতার ফাংশন জানি। তাহলে এই দুটো ফাংশনকে থেকে যদি আমি জি কে অমিট করতে পারি, আমি তাহলে আমি পর্যায়কালের সাথে কার ফাংশন পাবো, এইচ এর ফাংশন পাবো, অথবা ঘুরিয়ে লিখলে এইচ এর সাথে পর্যায়কালের ফাংশন পাবো। এটি হলো আমার এখানে ফাইন্ড করতে হবে, খুঁজে বার করতে হবে। কারণ কোনো জিনিসে যদি আমি উচ্চতা নির্ণয় করতে চাই, তাহলে সরল দোলকের পর্যায়কাল যদি আমি শুধুমাত্র জেনে থাকি, তাহলে আমি সরল দোলক সেই স্থানে উচ্চতা আমি জেনে যাব। ঠিক আছে, সেই ফর্মুলাটাই আমাদের বার করতে হবে। তাহলে বার করার জন্য প্রথমে আমি কি দেখতে পাচ্ছি, প্রথমে আমার কার সাথে কার সম্পর্ক, জি এর সাথে টি এর সম্পর্ক। তাহলে জি এর সাথে টি এর সম্পর্কটা কি জানি আমি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। আচ্ছা, এটি পৃথিবী রয়েছে, ধরো পৃথিবীর ব্যাসার্ধ মনে করলাম আর, আর পৃথিবীর থেকে এইচ উচ্চতায়, এই উচ্চতাটা হলো এইচ, একটি স্থান রয়েছে, ধরো একটা পাহাড় রয়েছে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে সেই স্থানের দূরত্ব কত, আর প্লাস এইচ। তাহলে সেই স্থানের যদি উচ্চতা পৃথিবীর কেন্দ্র থেকে আর প্লাস এইচ হয়, এবং পৃথিবীর ব্যাসার্ধ যদি এইচ হয়, আর যদি আমি মনে করি পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে জি, অভিকর্ষ ত্বরণের মান জি, এবং এইচ উচ্চতায় বা এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান জি ড্যাশ, এটাই আমি মনে করি। তাহলে জি আর জি ড্যাশের সাথে এইচ আর আর প্লাস এইচ এর একটি সম্পর্ক আছে। সম্পর্কটি কত, সম্পর্কটি হলো রুট ওভার জি বাই জি ড্যাশ ইকুয়াল টু আর প্লাস এইচ বাই আর। ওকে, এখানে জি ড্যাশ হলো এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, মনে রাখবে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। জি হলো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এইচ হলো স্থানটির উচ্চতা, এবং আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি, সেখান থেকে আমি পাচ্ছি জি বাই জি ড্যাশ ইকুয়াল টু আর প্লাস এইচ বাই আর এর স্কোয়ার। আচ্ছা, আর আমরা একটা কি পেয়েছিলাম, আমরা জানি আর এর সাথে জি এর সাথে টি এর কি সম্পর্ক, জি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার, এটা আমি জানি, বা আগেরটা থেকে আমি এটা বার করতে পারছি। আচ্ছা, এটা কি, এটা কি, এটা ভূপৃষ্ঠে। এবার আমি মনে করলাম ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় চলে গেছি, তাহলে এই উচ্চতায় যদি আমি যাই, তাহলে এই উচ্চতায় কি পরিবর্তন হবে, এখানে পর্যায়কাল পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে, কারণ জি এর মান পরিবর্তন হবে। তাহলে মনে করলাম আমি জানি এই উচ্চতায় জি এর মান জি ড্যাশ, আর পর্যায়কালের মান কত, টি ড্যাশ। পর্যায়কালের মান ধরলাম আমি টি ড্যাশ। ওকে, টি ড্যাশ হলো এখানে, সরি, টি ড্যাশ, টি ড্যাশের স্কোয়ার। ওকে, যেখানে টি ড্যাশ হলো এই উচ্চতায় সরল দোলকের পর্যায়কাল।
তাহলে এই দুটো ফর্মুলাকে যদি আমি ভাগ করি তাহলে এই দুটো ফর্মুলা থেকে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি জি বাই জি ড্যাশ ইকুয়াল টু উল্টে যাচ্ছে অথবা টি ড্যাশ বাই টি এর স্কোয়ার হচ্ছে। তাহলে এই দুটোকে আমি একত্র করে দিচ্ছি, একত্র যদি করে দিই তাহলে আমার কি হবে, জি বাই জি ড্যাশ বর্জিত সম্পর্কটি আমি পেয়ে যাব। তাহলে জি ড্যাশ আর জি বর্জিত বর্জিত যে সম্পর্কটি দাঁড়াচ্ছে আর প্লাস এইচ বাই আর তার স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টি ড্যাশ বাই টি তার স্কোয়ার। বর্গটা তুলে দিই, সবকটা যেহেতু পজিটিভ রাশি, প্রত্যেকটি দূরত্ব এবং সময়ের অনুপাত, তাহলে সেখান থেকে যে সমীকরণটি সমাধানগুলো যে দাঁড়াচ্ছে সেটি হলো এইচ ইকুয়াল টু আর বাই টি ইন্টু টি ড্যাশ বাই টি। অর্থাৎ কোনো জিনিসের উচ্চতা বার করার জন্য ভূপৃষ্ঠে সরল দোলকের পর্যায়কাল জানতে হবে এবং সেই উচ্চতায় নিয়ে গিয়ে সরল দোলকটিকে তার পর্যায়কাল জানতে হবে। যদি আমি জেনে যাই আর এর ভ্যালু আমি অলরেডি জানি, তাহলে আমি সেই স্থানটির উচ্চতা জেনে গেলাম। ঠিক আছে, এই ফর্মুলাটা মুখস্থ করলেও হবে বা প্রাথমিক যে জিনিসটার ধারণা সেটা থেকে আসলেও হবে। আচ্ছা, 3 নাম্বার কি আমি বার করব, 3 নাম্বার বার করব কোনো জিনিসের গভীরতা বা খনিগর্ভের গভীরতা। আচ্ছা, কি দেখলাম, জি বাই জি ড্যাশ ইকুয়াল টু আমি দেখলাম কি টি ওয়ান এর টি ড্যাশ বাই টি এর স্কোয়ার, এটা আমি দেখলাম। আচ্ছা, মনে করলাম এটি পৃথিবী রয়েছে, পৃথিবী থেকে খনিগর্ভে এই যে গভীরতা একটা জায়গা রয়েছে, এই জায়গার গভীরতাটা নির্ণয় করতে হবে। তাহলে একবার আমি ভূপৃষ্ঠে পর্যায়কাল নির্ণয় করব টি, আর একবার খনিগর্ভে সরল দোলকটি নিয়ে গিয়ে তার পর্যায়কাল নির্ণয় করব টি ড্যাশ। তাহলে টি ড্যাশ ও টি এর যে সম্পর্ক, সেই সম্পর্কটি নিশ্চয়ই চেঞ্জ হবে না, কারণ জি এর সাথে টি ড্যাশের সরাসরি সম্পর্ক এটি, সেটি কি জি বাই জি ড্যাশ ইকুয়াল টু টি ওয়ান ড্যাশ বাই টি এর স্কোয়ার, যেটা আমি বার করলাম। তাহলে টি হলো ভূপৃষ্ঠে পর্যায়কাল, টি ড্যাশ হলো এইচ গভীরতায় পর্যায়কাল। আচ্ছা, আর একটা কি আমি জানি, জি এর সাথে এই গভীরতার একটি সম্পর্ক আছে। ওকে, জি এর সাথে যে গভীরতার যে সম্পর্কটি উচ্চতা সম্পর্কটির থেকে একটু আলাদা। এই সম্পর্কটি কি, সম্পর্কটি হলো জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, যেখানে এইচ হলো খনিগর্ভের গভীরতা। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি পাচ্ছি, জি ড্যাশ বাই জি আমি পাচ্ছি 1 মাইনাস এইচ বাই আর এর স্কোয়ার। আর ওই দিক থেকে আমি কি পেয়েছিলাম, জি বাই জি ড্যাশ বা জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আমি পেয়েছিলাম জি ড্যাশ, পেয়েছিলাম আমি কি উল্টো যাবে, মানে টি বাই টি ড্যাশ, এই পুরোটার স্কোয়ার। তাহলে দুটোকে যদি আমি সমান করে দিই তাহলে থাকছে, এটা স্কোয়ার হবে না এখানে, তাহলে যদি এই দুটোকে এই 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনকে যদি আমি সমান করি, তাহলে জি ড্যাশ আর জি ড্যাশ বাই জি, এই সম্পর্কটা যদি বর্জিত সম্পর্ক আমি পাই, সম্পর্কটা কি দাঁড়াচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে টি বাই টি ড্যাশের স্কোয়ার। সেখান থেকে এইচ এর যে ভ্যালুটা আমি পাচ্ছি এক সাইডে নিয়ে আসলাম, তাহলে এইচ এর যে ভ্যালুটা পাচ্ছি এইচ ইকুয়াল টু আর টু 1 মাইনাস টি ওয়ান স্কোয়ার বা টি স্কোয়ার বাই টি ড্যাশের স্কোয়ার। ওকে, সম্পর্কটি আমি পাচ্ছি। আচ্ছা, তাহলে 3টে অ্যাপ্লিকেশন আমি দেখতে পেলাম। যেরকম অনেক অ্যাপ্লিকেশন হয়, আপাতত সিলেবাসে 3টে অ্যাপ্লিকেশন আছে, 3টে অ্যাপ্লিকেশনই রইল। তাহলে আমরা এই অংশের কিছু এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো সরল দোলক থেকে আমরা জানবো সেটি জানলাম। সরল দোলক কাকে বলে সেটা আমি জানলাম, সরল দোলকের বৈশিষ্ট্যগুলি জানলাম, আদর্শ সরল দোলকের বৈশিষ্ট্য কি জানলাম, এবং সরল দোলকের কিছু ব্যবহারিক দিক আমরা জানলাম। আচ্ছা, এর পরের অংশে আমরা উলম্ব স্থিতিস্থাপক স্প্রিং এবং আনুভূমিক স্থিতিস্থাপক যে স্প্রিং তার বৈশিষ্ট্যগুলো জানবো। আচ্ছা, এবার যে অ্যাজাম্পশনগুলো আমরা করেছিলাম, অ্যাজাম্পশনগুলো একটা একটা করে দেখি। কেন অ্যাজাম্পশনগুলো আমি করেছিলাম, প্রথমে আমি কি অ্যাজাম্পশন করেছিলাম, আমি অ্যাজাম্পশন করেছিলাম সূত্রটি ভরহীন। আচ্ছা, সূত্রটি যদি ভরহীন না হতো তাহলে আমি এখানে কি ধরছি, পুরো সিস্টেমটা সেন্টার অফ মাস আমি ধরছিলাম এই পয়েন্টে।
তাহলে আমি সেক্ষেত্রে আমি এই পয়েন্টে নিয়ে গিয়ে সেন্টার অফ মাসকে আমি ধরেছি এই পয়েন্টে এবং তার আমি গতি পর্যালোচনা করেছি। আর সুতোর যদি ভর থাকতো তাহলে সেন্টার অফ মাস নিশ্চয়ই যে গোলকটি সেন্টারে থাকতো না, সেন্টার অফ মাসটা উপর নিচে চলাচলি করতো, তাহলে সেন্টার অফ মাসটা তাহলে সেক্ষেত্রে এই পজিশনে বা এই পজিশনে চলে আসতো। তো সেক্ষেত্রে যে কার্যকর দৈর্ঘ্যটা হ্রাস পেত এবং যে গতিপথটা হতো গতিপথটাও বেশ জটিল হতো, তাই অ্যানালাইসিস করতে সমস্যা হতো। এই জন্য সুতোটিকে ভরহীন কল্পনা করা হয়েছে। আর কি বলেছে, সুতোটি দৈর্ঘ্য বৃদ্ধি পায় না বা সুতোটি অপ্রসর্য। দেখো টি এর যে ভ্যালুটা পেয়েছিলাম, টি ইকুয়াল টু আমি কত পেয়েছিলাম, 2π√L/g বা এই টাইপের সামথিং কিছু একটা পেয়েছি। এবার এল এর ভ্যালু যদি বারবার চেঞ্জ হয়, যদি আমি এখানে আমি যদি সুতোটি যদি অপ্রসার্য না হয় বা প্রসার্য যদি হয় সুতোটি, মানে সুতোটিকে যদি বল বৃদ্ধি পেলে যদি সুতোটির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, তাহলে আমি কি দেখবো, এল এর ভ্যালু সবসময় চেঞ্জ হতে থাকবে। কারণ কি, আমি দেখেছিলাম যখন এই সাম্যাবস্থায় রয়েছে কণাটি, তখন আমি কি দেখেছিলাম, তখন দেখেছিলাম তার টার্ন টি ম্যাক্সিমাম। আর কণাটি যখন অন্য পজিশনে যাচ্ছে তখন কি হচ্ছে টি এর ভ্যালুটা কমে যাচ্ছে। তাহলে টি এর ভ্যালু একটা ম্যাক্সিমাম এবং মিনিমাম মানের মধ্যে দৌড়দৌড়ি করছে। টি এর ভ্যালু যদি একটা ম্যাক্সিমাম মিনিমাম মানের মধ্যে দৌড়দৌড়ি করে, সেরকম একটা অবস্থায় যদি এই সুতোটিকে আমি প্রসর্য হিসাবে ধরি বা সুতোটির যদি বৃদ্ধি পাচ্ছে দৈর্ঘ্য, সেটা যদি আমি ধরে নিই, তাহলে এল এর ভ্যালুটা কি হবে, কখনোই কনস্ট্যান্ট থাকবে না, এল এর ভ্যালুটা সবসময় বাড়ছে বা কমছে হতে থাকবে এরকম। সেক্ষেত্রে টি এর ভ্যালু বার করা সম্ভব নয়। আচ্ছা, 2 নম্বর অ্যাজাম্পশন কেন হলো সেটি আমি বুঝলাম। আরেকটি কি বলেছে, পিণ্ডটি দোলার সময় ঘর্ষণজনিত বাধা পায় না। আমরা ধরে নিতেই হবে, আদারওয়াইজ আমাদের গতিশক্তি বা ফর্মুলা যেটা নির্ণয় করছি সেই ফর্মুলাগুলো কোনো মানেই থাকছে না। কিন্তু কারণ এক্ষেত্রে এটা বাইরের বাধা থাকছে, এমজি যেটা অবাধে ভাবে ঘুরছে সেটি আমি কোনোভাবেই পাচ্ছি না। আচ্ছা, আরেকটি কি পাচ্ছি, পিণ্ডটির কণা সদৃশ্য। আচ্ছা, যদি কণা সদৃশ্য না হয় তাহলে কি হবে, যদি কণা সদৃশ্য না হয়, প্রথম কথা যদি একটি ফুটবল আমি লাগিয়ে দিই, তাহলে ফুটবল যদি আমি লাগিয়ে দিই তাহলে ফুটবলের যে মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্টটা আমি কোনোদিনই পাবো না, কারণ কেন্দ্রটা কতটুকু বাঁদিকে যাচ্ছে বা কতটুকু ডান দিকে যাচ্ছে সেটি নির্ণয় করা সম্ভব নয়। প্লাস সেক্ষেত্রে আর বা ফুটবলের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটি রীতিমতো বড় ভ্যালু, তো সেক্ষেত্রে আমি যে প্রত্যেক ক্ষেত্রে আর কে আমি টুক করে বাদ দিয়ে দিচ্ছিলাম সেটি বাদ দিতে আমি পারবো না। আচ্ছা, পয়েন্টগুলো আমি বলে দিলাম কেন এই আমরা এই কল্পনাগুলো করেছিলাম, অ্যাজাম্পশনগুলো করেছিলাম, সেই অ্যাজাম্পশনগুলো আশা করি ক্লিয়ার রয়েছে। আচ্ছা, তাহলে এখানে ফাইনালি শেষ হলো এই টপিকটা।